প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে নানা গণমাধ্যমে নানা আলোচনা হচ্ছে। এই সফর কতটুক সফল হলো, কতটুক ব্যর্থ হলো, কি প্রত্যাশা ছিল, কি পাওয়া গেছে আর কি পাওয়া যায়নি, তা নিয়ে একটা তুলনামূলক বিশ্লেষণ প্রতিদিনই চলছে বিভিন্ন গণমাধ্যমে। আজকের পত্রিকার একটি রিপোর্ট, বাংলাদেশকে ঋণ দেওয়ায় চীনের ধীরে চলো নীতি। অর্থাৎ চীন বুঝতে চাইছে যে বাংলাদেশকে আসলে আগের মতো দেওয়া যাবে কিনা। এর মূল কারণ হিসেবে স্বাভাবিকভাবেই সবাই জানেন ভারত যে হঠাৎ করে যে তিস্তা প্রকল্পে যে বাগড়া দিল, এর পরেই চীন সতর্ক হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে আসলে চীনের গুরুত্বটা বাংলাদেশের কাছে তেমন কিছু নেই, এমন একটা ধারণা হয়তো তারা পোষণ করছে। আবার বাংলাদেশকে ছাড়তেও চাচ্ছে না, কেননা বাংলাদেশের সাথে ইতিমধ্যেই তাদের অর্থনৈতিক বাণিজ্যিক নানান লেনদেন চলছে। বাংলাদেশে অনেকগুলো বিনিয়োগ তাদের হয়েছে, সেগুলো থেকে তারা এখন রিটার্ন পাবে। আরও তারা কিছু কিছু প্রকল্পে ঋণ দিবে বা চলমান আছে। তো এই অবস্থায় একেবারেই অনুদান হিসেবে 1 বিলিয়ন ইউয়ান অর্থাৎ 14 কোটি মার্কিন ডলার, যা টাকার হিসাব করলে 1600 কোটি টাকা। তো 1600 কোটি টাকা, এটা নিয়েও বেশ হাসি তামাশা চলছে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশে বেশ কয়েকজন ধনী আছে, তাদের কাছ থেকেই সরকার লোন নিতে পারত এই পরিমাণ টাকা। বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ানো, বাজেট সহায়তা ও বাণিজ্যে সহযোগিতার জন্য চীনের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে 500 কোটি মার্কিন ডলার অথবা সমপরিমাণ চীনা মুদ্রা ঋণ হিসেবে পাওয়ার প্রতিশ্রুতি আশা করেছিল সরকার। কিন্তু চীনের সঙ্গে আগে আলাপ না করে বিষয়টি প্রকাশ্যে আনায় বিস্মিত হয়েছেন দেশটির নেতারা। এমন অবস্থায় বড় অঙ্কের সুনির্দিষ্ট সহায়তার আশ্বাস মেলেনি। বাণিজ্য সহযোগিতার নামে কিছু প্রতিশ্রুতি পাওয়া গেলেও তা কম। 14 কোটি ডলারের সমপরিমাণ চীনা মুদ্রা, 100 কোটি ইউয়ান পাওয়া গেছে অনুদান হিসেবে বলা হচ্ছে। এতে বিব্রত বাংলাদেশ, আর তাই সহযোগিতার পরিমাণ জানাতে গিয়ে কিছুটা তালগোল পাকিয়ে যায়। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের মধ্যে কোথাও একটা ঝামেলার ব্যাপার আছে। এতে চীনারা সতর্ক হয়েছে। এতে স্পষ্টতই ঋণের প্রতিশ্রুতি দিতে ধীরে চলার নীতি নিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলছেন, এই সফর থেকে যা আশা করা হয়েছিল আর যা পাওয়া গেছে তার মধ্যে বেশ ফারাক আছে। মনে হচ্ছে কোথাও কিছু একটা ঘটেছে যা এখন স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার বেইজিং সফরে যান। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি ইয়াংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক হয়। সফর শেষে গত বুধবার দিবাগত রাতে প্রধানমন্ত্রী ঢাকায় ফেরেন। এই সফরটাও সংক্ষিপ্ত করা হয়েছে। বলা হচ্ছে যে প্রত্যাশিত ফল না পাওয়ায় সফর কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। অন্যদিকে দুই রকম ব্যাখ্যা আছে, যে প্রধানমন্ত্রীর নির্ধারিত সব কর্মসূচি শেষ হয়ে গেছে, তিনি আর অপেক্ষা করতে চাননি। আবার বলা হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল অসুস্থ, সেই কারণে তিনি ফিরেছেন। কোনোটা আসলে খুব নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে না অনেকের কাছে। তো যাই হোক, এখন সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে যে পায়রা সমুদ্র বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছ থেকে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতার প্রস্তাব দেয় বাংলাদেশ। চীন বিআরআই কাঠামোর আওতায় এতে যুক্ত হতে নীতিগত সম্মতি দিয়েছে। তাদের একটা টিমও আসবে কিভাবে করা যায়। তো সেগুলি সুদূর প্রসারী, কিন্তু যেটা আমাদের তাৎক্ষণিক দরকার ছিল, ওই যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ানো, বাজেট সহায়তা আর বাণিজ্য সহায়তার জন্য প্রকল্প যে ঋণগুলো, সেইগুলো কিন্তু পাওয়া যায়নি। ফলে এ নিয়ে প্রতিদিনই গণমাধ্যম এবং পত্রপত্রিকায় নানা দিক থেকে বিশ্লেষণ হচ্ছে এবং বলা হচ্ছে যে কোনো একটা ঝামেলা আছে, যেটা চীন পরিষ্কার করছে না, বাংলাদেশ পক্ষ পরিষ্কার করছে না। তবে যেই বিষয়টি সামনে আসছে সেটি হচ্ছে তিস্তা প্রকল্প। যে প্রকল্পের ব্যাপারে ভারতীয় একটি পত্রিকা লিখছেন যে প্রধানমন্ত্রী নিজে চিঠি লিখেছিলেন এরকম একটি প্রকল্প তৈরি করার জন্য, অর্থাৎ ওয়াটার রিজার্ভার তৈরির জন্য। চীন সেই ব্যাপারে এগিয়ে এসেছিল, কিন্তু পরে ভারত আপত্তি জানায় এবং ভারতের আপত্তিটাই মেনে
নেওয়া হয়। ফলে এই কারণেই চীন এখন পিছিয়ে গেছে। তারা মনে করছে যে চীন নির্বাচনের সময় চীনকে যতটা গুরুত্বপূর্ণভাবে সে বাংলাদেশকে সাপোর্ট করেছিল, নির্বাচনের পর দেখা যাচ্ছে বাংলাদেশ বন্ধু হিসেবে ভারতকে 1 নম্বর প্রায়োরিটি দিচ্ছে, পরের ধাপে হচ্ছে চীন। সুতরাং চীন এই ব্যাপারে একটু সতর্ক, আশাহত হয়েছে, যার কারণে তাৎক্ষণিক যে বাংলাদেশের যে সংকটগুলো আছে, আর্থিক সংকট, সেগুলো নিরসনের ব্যাপারে খুব একটা উদ্যোগী হচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।